বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার, মধ্যে আমাদের করাপশন ঢুকে গেছে। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে যদি এরকম করাপশন ঢুকে যায়, তার থেকে আর দুঃখের দিন বোধহয় আর আসেনি। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। বাংলায় যদি আগুন লাগান, নর্থ ইস্টও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। শাসক তোমার কিসের ভয়? আমার বোনের খুনি যারা, যত হুঁশিয়ারি, যত তিনি হুঁশিয়ারি দিলেন, কাদের হুঁশিয়ারি দিলেন? এ রাজ্যের আন্দোলনরত চিকিৎসকদের, যারা বিচার চাইছেন, যারা অভয়ার বিচার চাইছেন। অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি যারা করছেন, প্রকৃত দোষীদের ফাঁসির দাবি যারা করছেন, তাদেরকে এ রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যত তিনি হুমকি দিলেন। এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে সামাজিক মাধ্যমে এসে তার বক্তব্যের নাকি ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এমনটাই বলছে তিনি। ভাবুন একবার, একদিকে যখন আন্দোলনরত চিকিৎসকেরা তারা একের পর এক অভিযোগ করছেন, তারা আজও আরজিকর হাসপাতালে, কিছুক্ষণ আগেই সেখানে আমি ছিলাম, সেখানে বসে থেকে তারা প্রশাসনের দিকে আঙুলটা তুলছেন। তারা বলছেন প্রমাণ লোপাট করা হয়েছে, তারা বলছেন প্রশাসনের গাফিলতি ছিল। সেক্ষেত্রে প্রশাসন একেবারে স্পিকটি নট। আরজিকর হাসপাতালে ভুরি দুর্নীতির অভিযোগ, যার তদন্ত শুরু করেছে সিবিআই, এবং কোথাও গিয়ে মৃতদেহটা পর্যন্ত রক্ষা পায়নি। এই আরজিকর হাসপাতালে মৃতদেহ বিক্রির অভিযোগ উঠে এসেছে, তারও তদন্ত শুরু করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। আজকে তারা মর্গে গিয়েছিলেন, সেখানে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন, এবং যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে থেকে দেখার পর সেখান থেকে যা তথ্য আসবে, সেই তথ্যের ভিত্তিতেই নাকি সন্দীপ ঘোষকে জেরা করা হবে। এবং এত কিছু বোধহয় কিছুই নজর পড়ছে না রাজ্যের প্রশাসনিক প্রধানের, কিছুই বোধহয় নজর পড়ছে না। তিনি শুধু দেখতে পাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকদের একটা হুমকি দেওয়া। কেন বলছে কথা একবার শোনাই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনুন। আজ পর্যন্ত বলছি, আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না। সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। বলছেন তিনি এই কথা কেন বলছেন? আন্দোলনরত চিকিৎসকদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? কেন তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা খতিয়ে দেখার জন্য একবারও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না? এই বিষয়টি শুরু করবো আজকের বিতর্ক। আমার সঙ্গে যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো। রয়েছেন কল্যাণ কুমার ব্যানার্জি, রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, অদিতি মৈত্র বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, এর পাশাপাশি রাজনৈতিক কর্মী দেবব্রত রয়ও রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই আমি আপনার কাছে চলে যাই দেবব্রত বাবু, সেটা কি দেখতে পাচ্ছেন? চোখ খুলে কি দেখতে পাচ্ছেন একবারও? এটাও দেখতে পাচ্ছি, মানে আন্দোলন করার অধিকার সবার রয়েছে, কিন্তু আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করার অধিকার তো নেই। কারা অরাজকতা সৃষ্টি করছে? বিচার চাওয়াটা কি অন্যায়? অবশ্যই বিচার চাওয়াটা অন্যায়। তারা প্রত্যেকে বিচার চাইছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করছে সিবিআই। বিচার যদি দিতে পারে, এখন সিবিআই দিতে পারে। দেবব্রত বাবু এক মিনিট, আপনাকে একটা মনে আপনার কোথাও একটা কনফিউশন হচ্ছে, একটু ক্লিয়ার করে দিই। আজও যখন আরজিকর হাসপাতালে আমি গিয়েছিলাম, তখন সেখানকার চিকিৎসকেরা কি বলছেন? প্রমাণ লোপাট করা হয়েছে, প্রশাসনেরই গাফিলতি বারবার তারা বলছেন। আর এটা কোথাও গিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। যখন আপনাদের কাছে রয়েছে, আপনারা যান, আদালতে যান, সিবিআই এর কাছে যান, গিয়ে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করুন। কেন করছেন না? কেন আন্দোলন করছে? সাধারণ পেশেন্টরা চিকিৎসা পাচ্ছে না। আমাদের চিকিৎসক অপ্রতুল। একটা চিকিৎসক তৈরি করতে আমাদের সরকার স্পন্সর করে, সেখানে আপনারা আপনি কি চিকিৎসকদের এই আন্দোলনটাকে মান্যতা দিচ্ছেন না? তাদের যে দাবি, সেই দাবিটাকে আপনারা
আপনি কি চান না মৃত্যুদণ্ড চান না? আপনি চান কিনা সেটাই প্রশ্ন। যারা তদন্ত করছে গিয়ে সাহায্য করুন, কেন করছেন না? কি সাহায্য করবে? সেখানে তো প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে, সাহায্যটা কি করে হবে বলুন তো? আজকে দেখুন 5 দিন মুখ্যমন্ত্রীর আন্ডারে আজকে তদন্তর ভার ছিল, সেখানে কারা হামলাকারী, কেন গিয়ে হামলা করা হলো আরজি করে, এবং পরিষ্কার প্রমাণ লোপাট করা হয়েছে। কেন মুখ্যমন্ত্রী সেদিনকে নিদান দিলেন না যে অবিলম্বে দোষীদের অ্যারেস্ট করা হোক? আজকে এই প্রসঙ্গে আমি বলছি, আজকে অভিষেক ব্যানার্জি আজকে কি করছে, নিজেদের প্রোগ্রাম করছে, সেখানে তারা সম্পূর্ণ জায়গা থেকে বেরিয়ে গিয়ে কোথায় 100 দিনের কাজের লোক টাকা পাচ্ছে না, কোথায় কেন্দ্রীয় সরকারের কি গাফিলতি। আমি আমাদের তৎপরতা, জল কামান, এমনকি কাঁদানে গ্যাসের সেল মুহুর্মুহু পড়ছে। আচ্ছা 14 তারিখ রাতে যখন আরজি করে হামলাটা হয়েছিল তখন পুলিশ কেন যে লুকিয়েছিল বলুন তো? তখন পুলিশ কেন এইভাবে প্রতিরোধটা করতে পারেনি? কেননা ওই আরজি করেই তো ধর্ষণ করে খুন করা হয়েছে, প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। এটা কি পুলিশের মাথায় একবারও ঘোরেনি তখন কল্যাণবাবু? 27 তারিখের আন্দোলন থেকে কয়েকজন পুলিশের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এটা কি মানে শান্তিপূর্ণ আন্দোলন বলে আপনারা কি মনে করেন? এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? 27 তারিখের আন্দোলন থেকে কয়েকজন আমি আপনাকে যে প্রশ্নটা করলাম, একটা মানুষের জীবন চলে গিয়েছে, সেই জায়গাটাতে ভ্যান্ডালিজম চলছে, পুলিশ তখন কি করছিল? সেই জায়গায় কল্যাণবাবু, পুলিশ কি চলছে, করছিল? পুলিশ হয়তো সেই সংখ্যায় ছিল না, পুলিশ সেই সংখ্যায় ছিল না পৃথ্বীরাজ, সেই সংখ্যায় ছিল না যে একটা জায়গায় আমি আসবো, এই বিষয় বিতর্কে আসবো, কিন্তু একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন? বদলা নয় বদল চাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এখন কি শোনা যাচ্ছে? ফোঁস করার কথা শোনা যাচ্ছে। একবার শোনাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শুনুন একবার। বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না। মনে রাখবেন, বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনলেন তো? বদলা নাই বদল চাই বলে যিনি ক্ষমতায় এসেছেন, তার কথাতে, তার গলাতে হঠাৎ করেই ফোঁস করার শব্দ। না, এটা তো খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না, পুলিশ মন্ত্রী বলবেন না, তো কে বলবে? কারণ যে আন্দোলনে নেমেছে একজন পুলিশ মন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, তখন এটা খুব পরিষ্কার। এবং তার থেকেও বড় কথা, দেখুন আজকে যখন ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্স করে বলছে যে বডিটা 40 ফুটের মধ্যে পুলিশ কর্ডন করে রেখেছিল, এবং মৃতের মানে যিনি নির্যাতিতা হয়েছে তার বাবা মা সেখানে ঢুকতে পারেনি, কিন্তু অন্যান্য পৃথ্বীরাজ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো পোস্ট করে বলছেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি তো এরকম ভাবে বলতে পারেননি, তিনি সেটা বলতে চাননি, তিনি ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অন্তত এমনটাই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ অব্দি দেখিনি কোন মুখ্যমন্ত্রী একটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। একমাত্র মুখ্যমন্ত্রী হয়ে যাবে একজন উৎকৃষ্ট নিদর্শন যিনি এই কাজটা করতে পেরেছেন। এবং তারপরে আপনারা দেখতে পেয়েছেন ওনার বিরুদ্ধে দিল্লি পুলিশ অলরেডি এফআইআর দায়ের করেছে 100 বিএনএস 152 196 এবং 353 ধারা হয়ে গেছে। পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী চায় না, মুখ্যমন্ত্রী বিচার দিতে চায় না। এটা এখন এদের বক্তব্য হচ্ছে যাকে বাংলায় পুলিশ কমিশনার যাকে দেখতে নারী তার চরমবার ডিফেন্ড করে গেছে মমতা ব্যানার্জি যেটাই বলবেন এডিজি সুপ্রতিম সরকার, তারপরে এসছে ডিসি সেন্টার। এদের এখন দাবি এক, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। শোনো, পদত্যাগ করতে হবে। দাবি চাই না, এদের বিচার চাই না। এবার দেবুদা বলে দিচ্ছে দফা এক, দাবি এক, ধর্ষণের পদত্যাগ, মৃত্যুদণ্ড চাও, মৃত্যুদণ্ড চাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই তোমাদের দাবি, এটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অরাজকতা সৃষ্টি করা তোমাদের, তোমরা চাও না, তোমরা নির্যাতিতার বিচার চাও না, তোমরা প্রথম বিচার বাস্তবায়ন করছো। এক মিনিট দেবব্রত বাবু, আপনারা বিচারটা চান তো? তাহলে সে রাতে যখন দাঁড়ান পৃথ্বীরাজ বাবু, আমি আসবো, সে রাতে যখন এত হামলা চললো, সে রাতে পুলিশের একবারও মাথায় এলো না যে এই হাসপাতালেই তো এত বড় একটা ঘটনা ঘটে গেছে, হাসপাতালের জায়গাটাকে রক্ষা করাটা আমাদের কর্তব্য, যাতে কোনো রকম কোনো প্রমাণ না লোপাট হয়ে যায়।
এখানে 25টা পুলিশ খেয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ ফাটিয়ে দিয়েছে, কাকে বাহুতে সমাজ যখন আন্দোলন করবে, ছাত্র সমাজ বিচারের দাবি যখন হাঁটবে, পুলিশ প্রথমে ওই যে 14 তারিখ রিটালিয়েট করতে পারেনি, দুষ্কৃতীদের আটকাতে পারেনি, ছাত্র সমাজকে টিয়ার করতে সমাজ না, ওটা পদ্ম সমাজ, পদ্ম সমাজ, ওটা পদ্ম সমাজ, ওটা পদ্ম ওয়ালাবাই মুখী করছিল, সংগঠন থাকলে ছাত্র বাছুর ওয়ালাবাই মুখী করছিল, 2 টাকার সংগঠন, 2 টাকার সংগঠন নেই, ভোটে জিততে পারবে লজ্জা করে, ছাত্র সংগঠন চুরি করে করে ভোটের কথা হচ্ছে। আরজি করে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এখন ভোটের রাজনীতি করতে এসছে। অভিষেক দাঁড়ান বলতে দিন, কথা বলবেন না, একদম বলতে বলবেন না। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে। কি বলেছে তার দায় আচ্ছা আচ্ছা, এক মিনিট কে হাসপাতালে কি বলেছেন তার দায় নিতে পারে না, কেন নিতে পারেন না বলতে পারেন? একটা না শুনুন, একটা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করা হলো, তাকে খুন করা হলো, তার দায় নেবেন না কেউ? তার দায় নেবেন না? আমাদের এটাই ধর্ষকের শাস্তি চাই। আমাদের ধরা বিষয়টা হচ্ছে বললো কেন? আত্মহত্যা বললো কেন? কে বললো সুইসাইড করেছে তাকে ধরুক, আর কে পুড়িয়ে ফেলার অনুমতিটা দিয়েছে তাকে ধরুক। এখন সাধারণ মানুষ দেবব্রত বাবু কেন বলুন, আত্মহত্যা কেন বলেছিল সেই সময়? কেন পাচ্ছে না, কাউকে ধরতে পারছে না, ওটা কি ডাক্তাররা বোঝেনি আত্মহত্যাটা রয়েছে? আমরা সোশ্যাল মিডিয়ায় এক মিনিট দেবব্রত বাবু ওনার চোখে চোখ রেখে বলুন, উনি বলছেন আত্মহত্যা কেন বলা হয়েছিল, এটার উত্তরটা দিন। এটা মনে হয় তদন্ত সিবিআই করছে, সিবিআই এর কাছে চাইছে। সিবিআইয়ের কাছে আগে দেয়নি কেন? আগে দেয়নি কেন? প্রথম দিনই দেয়নি কেন? তাড়াহুড়ো করে বলি, পুলিশের কোনো দায়িত্ব নেই, তাই তাড়াহুড়ো করে কেন বডি পোড়ানো হলো বলুন? এই প্রশ্নগুলো আমরা করছি না দেবব্রত বাবু, কল্যাণ বাবু, সাধারণ মানুষ। শ্মশানে পুড়িয়ে ফেলার অনুমতিটা কে দিল? ধর্ষকের ফাঁসি চান না? আমরা ফাঁসি চাই না, আমরা দোষীদের আমাদের কাছে ছেড়ে দিক, ছিঁড়ে খাবো, ছিঁড়ে দেবো, এই হাত আমাদের বড় ছিঁড়ে দেবো, দিয়ে দিন আমাদের কাছে। আজকে এই প্রশ্নগুলো আমরা তুলছি না দেবব্রত বাবু, কল্যাণ বাবু, এই প্রশ্নগুলো আমরা তুলছি না, সাধারণ মানুষ তুলছে। বলুন এটা কিসে লাগে? দিদি কেন এখন ছেড়ে দিচ্ছে না? সিআইবি কি করবে? দূষিত দিদি ধরতে দিচ্ছে না, সিআইবি কি করবে? দিদি তো আটকে রেখেছে, লুকিয়ে রেখেছে। শুনুন, আমরা যে দেশে বাস করি সেখানে যারা দোষী তাকে নির্দোষ প্রমাণ করার জন্য সময় দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। দেবব্রত বাবু এক মিনিট, কল্যাণ পৃথ্বীরাজ আমি বলার সুযোগ দেবো। এক মিনিট দেবব্রত বাবু, কল্যাণ বাবু, কোন প্রশ্ন আজকে আমি পৃথ্বীরাজ আমি আসবো, আমি কোন প্রশ্ন করছি না। এখানে যারা আমি যখন হচ্ছে না কি না করছি, তখন এখানে যারা সাধারণ মানুষ, এক মিনিট প্রথম থেকে এক মিনিট প্রথমে আমরা দেখতে পেলাম বডিটা যখন শ্মশানে পৌঁছয় তখন বাবা মা পৌঁছয়নি, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ওখানে পৌঁছে গেছে, গিয়ে বলছে কি বডিটা তাড়াতাড়ি পোড়া। দ্বিতীয় কথা, আজকে যখন অডিওটা ভাইরাল হলো, প্রথমে আমরা কি শুনলাম, যিনি নির্যাতিতা হয়েছে তার শরীর খারাপ, অসুস্থ, তারপরে তিনি আবার ইমার্জেন্সিতে ঢুকেছে, এবং তার পরবর্তীকালে বলা হলো কি সুইসাইড। এক মিনিট দাঁড়াও, অনেক মিথ্যাচার করেছে, কোনোটাই ফ্যাক্ট না, ফাঁসির জন্য বিল আনতে যাচ্ছে, এরা বাধা দিয়েছে, আজকের কাছে এরা ধর্ষকের এরা মিথ্যাচার করে, এরা মিথ্যাচারী, এরা মিথ্যাবাদী। এক মিনিট দেবব্রত বাবু আর কল্যাণ বাবুর কাছে আবার একটা প্রশ্ন। আরজি করে যে মৃতদেহ বিক্রি হতো আপনারা জানতেন? আপনারা জানতেন তো? আপনি জানতেন? আরে আপনারা জানতেন তো? আপনারা জানতেন তো? আপনারা কখন মিথ্যাচার করে শুনুন, সরকার উত্তর নেই, বলুন আপনি জানতেন? আমি জানতেন না, অথচ আরজি করে হচ্ছে সরকারি তদন্ত হবে, তদন্ত করতে হবে, কিন্তু তদন্তটা করবে কি করে? বডিটা তো তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হলো, প্রমাণ লোপাটের জায়গাটা তো তৈরি করে দেওয়া হলো। আপনারা বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়া নিয়ে কোর্টে আবেদন করুন, তদন্ত আমরা করে দেবো, বিচার আমরা করে দেবো। আমাদের আইনের দরকার নেই, সুপ্রিম কোর্টের দরকার নেই, হাইকোর্টের দরকার নেই, প্রশাসনের দরকার নেই। আপনারাই তো তদন্ত শেষ করে দিলেন, সরকারকে সুযোগ দিই, সরকার তখন আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে
প্যানেলে রয়েছেন রাজনৈতিক কর্মী হিসেবে, তারা উত্তরটা কেন দিতে পারছেন না যে কেন এত তারা হুড়ো করে অভয়ার বডিটাকে পুড়িয়ে ফেলা হলো? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসকদের নিয়ে মন্তব্য করলেন? কেনই বা পাল্টে গেলেন? এই বিষয় নিয়ে আমরা বিতর্কে ফিরে আসবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, নজর থাকুন একমাত্র রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একেবারে সবার সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে বললেন, আমি এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় সাফাই যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভুল ব্যাখ্যা সত্যি করেই করা হয়েছে। উনি ওটা বলেছেন যারা বিজেপির ছদ্মবেশ ধরে ছাত্র সমাজ হিসেবে গিয়েছিল তাদের এগেনস্টে বলেছেন। বলেননি, আমার মনে হয় আপনি মনে হয় কথাটা পুরোটা আপনি মনে হয় কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা শোনেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেজে বক্তব্য রাখছিলেন সেই স্টেজে আমি ছিলাম। আপনি শোনেননি তাহলে? আমার মনে হয় আপনি শোনেননি, না আপনি না শোনার ভাঙ করছেন। এখন আমরা শুনিয়েছি রিপাবলিক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। উনি তার আগে কি বলবো এগুলো? বলছি কেন্দ্র সরকার 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট অ্যালোকেট করেছিল এই রাজ্যের জন্য, যার মধ্যে 20টা পক্সোর জন্য ছিল এবং বাদবাকি 103খানা ছিল পক্সো এবং এই রেপ ধর্ষণ নিয়ে, যেগুলো স্পেশাল কোর্ট ছিল, ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল। কিন্তু তার মধ্যে 17টা কোর্টের পারমিশন দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি মাত্র 6টা কোর্ট, তাও সেটা 30শে জুন 2024-এর পর ফাংশন হয়েছে, সেটা কি সব পক্সোতে। আমি আসবো পৃথ্বীরাজ, আমার কাছে সময় খুব কম আছে। বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা কাটতে না কাটতেই তার হঠাৎ করে কেন মনে হলো যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে? তিনি তো স্পষ্ট বললেন, যা যা বললেন সেটা তো সবাই শুনতে পেলেন, সবাই, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, এখানে অনেকেই উপস্থিত, প্রত্যেকে হয়তো শুনেছেন বক্তব্য। শুনুন, আপনার কাকে কান নিয়ে গেছে আপনি